আচ্ছা, তো পেপার ওয়ানে সেট এ দেখি। এ কারা কারা পেয়েছিলাম? আচ্ছা, এই যে পরীক্ষা যখন নামটা লিখবেন একটু কাইন্ডলি সুন্দর করে ফুল নেমটা লিখবেন এবং একটু ভালো করে লিখবেন যেন পড়তে পারে। দয়া করে বল পেন দিয়ে লিখবেন, ঠিক আছে? এখানে যদি বল পেন কথাটা লেখা নাই, কিন্তু জেল পেন দিয়ে পরীক্ষা দেওয়ার নিয়ম নাই, এটা অলরেডি জানো। ঠিক আছে, কোনো পেপারই দিতে পারবো না। তো বল পেন দিয়ে প্র্যাকটিস করা শুরু করো। বল পেনের অনেক রকম আছে। জেল পেনটা, জেল পেন যেমন খুব চিকন থাকে, ওরকম চিকনের ভিতরে বল পেনও আছে, ঠিক আছে? তো এটা খুঁজে দেখো যে কোন বল পেনটা দিয়ে লিখলে তোমার কমফোর্টেবল ফিল হয়, সেই রকম বল পেনটা দিয়ে লিখবা। এবং আচ্ছা, কয়েকজন পরে জয়েন করলা, আমি এখন যেটা করতেছি যে পেপার ওয়ানের টপিক গুলো কিভাবে লিখলে ভালো, তো কমন যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা বলতেছি, কোনো ইন্ডিভিজুয়াল কারো খাতা নিয়ে কথা বলতেছি না। তো তাহলে দেখো, প্রথমটা কি ছিল? সম্প্রতি তুমি স্কুলের আয়োজনে একটি অনাথ আশ্রমে পরিদর্শনে গিয়েছিল। আচ্ছা, অনাথ আশ্রম, এটি কথাটার মানে কেউ কি জানেন? অরফেনেজ। আচ্ছা, আপনি তো লিখছেন। এমন কেউ কি আছেন না জেনে লিখছেন, অনাথ আশ্রম মানে জানেন না কিন্তু পরীক্ষা লিখছেন? আছেন কেউ? আয়মান? টেনশন। এটা কি আয়মান পেয়ে নাকি? টেনশন। এটা কি আয়মান নাকি? এটা আয়মান মনে হচ্ছে না। রাইট, জয়েন করছো আর জয়েন করে নাই। আচ্ছা, তো তাহলে অনাথ আশ্রম মানে হচ্ছে যেখানে অনাথ, এতিম, এতিম শব্দের মানে আমরা জানি এতিমরা যেখানে থাকে, অনাথরা যেখানে থাকে, মানে যাদের বাবা মা নেই, এরকম মানুষ যারা, কিংবা হারিয়ে যাওয়া শিশুও থাকতে পারে। এখন হারিয়ে যাওয়া শিশু অনাথ এটা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, সে হারিয়ে গেছে। তো এরকম অনাথ আশ্রম বলতে মূলত ওই এতিম খানা বলে বাংলাতে, মানে মুসলিমরা এতিম খানা বলে। তো অনাথ আশ্রম কিংবা এতিম খানা, এই জায়গায় তুমি পরিদর্শনে গিয়েছিলে, স্কুল থেকে পরিদর্শনে গিয়েছিলে। ঠিক এরকম কিছুই একটা আসবে পরীক্ষায়, কারণ আমি ভেবে বের করলাম অনাথ আশ্রম। তো হতে পারে অন্য কোনো বৃদ্ধাশ্রম, হতে পারে। বৃদ্ধাশ্রম মানে কি সূর্য? মানে হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, রাইট? না, বৃদ্ধা আশ্রম, বৃদ্ধ যোগ আশ্রম। তো বুড়া যারা আছে তাদেরকে রেখে দেয় না ওখানে? এমনি করে বুড়া বলে? সিনিয়র সিটিজেন, ওল্ড এজ হোম, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও ওল্ড আচ্ছা যার। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তো ওটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়, যে বৃদ্ধাশ্রম মানে যেখানে বৃদ্ধরা থাকে। তাহলে অনাথ আশ্রম আমরা লিখলাম। সেখানে গিয়ে অনাথ শিশুদের জীবনযাপন দেখে তোমার নতুন এক অভিজ্ঞতা হয়েছে। একটু কথাটা খেয়াল করবেন যে এই প্রশ্নে আমি কোন লাইনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। ঠিক আছে, সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, তোমার চিঠিতে নিচের বিষয়গুলো উল্লেখ করবে। তো খাতায়, কয়েকটা খাতায় দেখা গেছে এরকম যে তুমি জাস্ট তোমার মতো করে লিখে যাচ্ছ পয়েন্টগুলো, যে মানে একটা অনাথ আশ্রমে গেলাম, এই এই জিনিসগুলো দেখলাম, তুমি মাথায় একটু রাখার চেষ্টা করেছো জিনিসগুলো, যে এই এই পয়েন্টগুলো হতে পারে। কিন্তু তুমি না এই 12টা পয়েন্টকে কভার করো, মানে ইম্পর্টেন্স দেও নাই। এরকম যদি কেউ করে থাকো যে না আমি তো স্যার বুঝছি যে এটা অনাথ আশ্রমে লিখতে হবে, এখানে বাচ্চাদের জীবন দেখছি, অনেক খারাপ লাগছে, এটা নিয়ে আমি একটু লিখছি, আমি অনেক কিছু চিন্তা করছি, সব লিখে দিলা, কিন্তু তুমি লেখার সময় না এই পয়েন্টগুলোকে ততটা গুরুত্ব দাও নাই, মানে ইম্পর্টেন্স দাও নাই। আমি যখন বারবার বলি যে 12টা পয়েন্টকে ইম্পর্টেন্স দাও, সেই 12টা পয়েন্টকে না ইম্পর্টেন্স তুমি হয়তো বা দেও নাই। যেমন ধরো কবে, তুমি একটু নিজেই ভেবে দেখো, কবের উত্তরে তোমরা অনেকে অনেক রকম লিখছো। কেউ লিখছো গতকাল, কিংবা কেউ লিখছো গত সপ্তাহে, কিংবা গত মাসে, এরকম বিভিন্ন জিনিস লিখছো। কিন্তু এটা তো কবে বলতে একটা ডেট বোঝাতে হবে, একটা কোনো তারিখ দিতে হবে, যে 22 মার্চ। অনেকে আবার এইভাবে লিখছে যে কবে, এই হচ্ছে সম্প্রতি। সম্প্রতি লেখাই, যে সম্প্রতি তো লেখাই আছে, প্রথম প্যারাতে লিখছে সম্প্রতি, পরে দ্বিতীয় প্যারাতে গিয়ে তারিখটা লিখছে। তাহলে দুইবার লিখলো, মানে এত তো দুইবার লেখার দরকার নেই। আমরা ভূমিকা অংশে, মানে আমাদের চিঠির শুরুতেই তো আমরা বলে দিচ্ছি যে 22 জানুয়ারি আমাদের স্কুল থেকে, আমাদের স্কুলে একটা একটা আয়োজনে, স্কুল থেকে একটা আয়োজন করা হয় এই এই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য, সেটা আমরা 22 তারিখ গিয়েছিলাম। তো 22 তারিখ একবার বললেই হয়ে যাচ্ছে, সম্প্রতি কিংবা গত শনিবার বলে তারপর তারিখ বললাম, এত ডিটেলে তো যাওয়ার দরকার নেই, কারণ এই পয়েন্টটা ইম্পর্টেন্ট না। নাম্বার হিসেবে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কবে, কিন্তু এটাকে এলাবোরেট করার কোনো দরকার নাই। কবে লিখলা, কোথায় লিখলা, ঢাকায় লিখলা কিংবা যেখানে লিখলা, কোন অনাথ আশ্রমে, মানে অনাথ আশ্রমের নাম, অনেকে অনাথ আশ্রমের নাম লেখো নাই, ঢাকায় লিখছো কিন্তু অনাথ আশ্রমের নাম লেখো নাই।
আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। এই আয়মান, এদিকে আয়মান নাকি? কথা বলেন হ্যালো তো। স্যার। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আপনি তো কথা বলতেছিলেন না একটু আগে। ওকে, এখন মিউট রাখেন। হুম, শুনেন ভালো করে। তো তাইলে কোন অনাথ আশ্রম, অনাথ আশ্রমের একটা নাম লিখতে হবে, কোথায় একটা লোকেশন লিখতে হবে, কবে একটা তারিখ লিখতে হবে। এই তিনটা তথ্য দিয়ে প্রথম অংশটুকু তোমার কমপ্লিট করতে হবে, মানে প্যারার শুরুটা। আশা করি ভালো আছো, ওখানেও বেশি কথা লেখার দরকার নাই। আশা করি ভালো আছো। আজকে তোমাকে একটি নতুন অভিজ্ঞতা সম্পর্কে জানাবো। গত 22শে জানুয়ারি আমাদের স্কুল থেকে একটা অনাথ আশ্রমের নাম বানালা, যে এই অনাথ আশ্রমে ঢাকায় অবস্থিত কিংবা ঢাকার উত্তরায় অবস্থিত এই অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আমার নতুন অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা নিয়ে তোমাকে বলছি, কিংবা যেরকম কিছু, এই অভিজ্ঞতাটা বলে তুমি এই তিনটা পয়েন্ট কভার করে ফেললা একটা প্যারার ভিতরে, এবং খুব অল্প কয়টা ওয়ার্ডের ভিতরে, খুব বেশি শব্দ শব্দ খরচ হয় নাই, কিন্তু এই তিনটা পয়েন্ট কমপ্লিট হয়েছে। এবং খুব স্পেসিফিক ভাবে, খুব স্পেসিফিক ভাবে উল্টাপাল্টা অ্যাকাউন্ট থেকে কেউ আসলে কেমন হবে? রেকর্ড করতেছি, এটা জমা দিতে তোমাদের দিতে হবে না? তো তাইলে কবে কোথায় কোন আশ্রমে, এটা খুব স্পেসিফিক, কবে তারিখ কোথায় কোন লোকেশন কোন আশ্রম, একটা নাম বানাতে হবে। নাম জানো না, ঠিক আছে, একটা বানিয়ে নাম দাও, সেই দিতে হবে। অনাথ আশ্রমে যাওয়ার তিনটি কারণ, ঠিক কি কি কারণে তুমি গিয়েছো। যে এখন কারণটা যদি তুমি এমন লেখো যে অনাথ আশ্রমে অনাথ শিশুদের জীবনযাপন দেখতে আমি গিয়েছি, মানে ওই রকম বললে ফেললে না আবার পরের বিষয়গুলো নিয়ে না একই রকম হয়ে যাবে। মানে কথাটা ঠিক কি, কোন তিনটা কারণে তুমি গিয়েছো। একটা স্কুল থেকে যদি অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়, এটা নিশ্চয়ই কোনো একটা অ্যাক্টিভিটিস এর ভিতরে, স্কুল হুদাই নিয়ে যাচ্ছে না, মানে শুধু শুধু তোমার একটু দেখায় দেখায় নিয়ে আসতো তা না। স্কুলের কোন একটা, এটা একটা ট্যুর হতে পারে, কিংবা স্কুলের কোন একটা ইন্টেনশন আছে, একটা প্রজেক্ট আছে, কিংবা কোন একটা তোমাদের পড়ালেখা রিলেটেড কোন একটা পার্টের অংশ হিসেবে নিয়ে যাচ্ছে। তো এরকম একটা রিজন বের করলে যে অনাথ আশ্রমে যাওয়ার একটা প্রথম কারণ ছিল যে এরকম আমাদের স্কুল থেকে প্রতি বছর এরকম একটা আয়োজন করা হয়, দেখলা। কেন গেলা ওখানে, কারণের ভিতরে তুমি এই কি বলে যে ওদের সম্পর্কে জানা, ওরা কিভাবে জীবনযাপন করে সেটাও তুমি লিখবা। এইভাবে করে তিনটা পয়েন্ট বের করলাম। ওই কথাগুলো তুমি সেকেন্ড প্যারাতে বললা। সেকেন্ড প্যারাতে বলার সাথেই তুমি সেকেন্ড প্যারাতে আবার লিখতেছো যে আসলে তোমাকে কোন কোন বিষয় চিন্তিত করেছে। তো হতে পারে ওরা কিভাবে, ওরা আসলে বেশ কিছু ফ্যাসিলিটিস এর ভিতরে আছে, কিন্তু তাও ওদের অনেক ফ্যাসিলিটিস এর অভাবও আছে। ওরা হতে পারে ওদের খাবারটা ভালো কোয়ালিটি খাবার পায় না, হতে পারে ওদের ওদের মনটা ভালো নাই, হতে পারে ওরা মানে খুব গ্যাদারিং করে থাকা লাগে, ওদের কোনো প্রাইভেসি নাই, ওদের নিজস্বতা নাই, কিংবা কোনো ক্রাইসিস আছে, মানে কোন জায়গাটা তোমাকে টাচ করেছে এরকম কয়েকটি জায়গা নিয়ে তুমি কথা বলবা। এবং তারপরে তুমি লিখবা যে তোমার কি মনে হয়। আর তোমাদের স্কুল থেকে তো একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তোমরা তো নিশ্চয়ই অনাথ আশ্রমে গিয়ে কিছু ডোনেট করেছো কিংবা কোনোভাবে ওদেরকে সহযোগিতা করেছো, কিন্তু এরপরও তোমার আরো কি কি মনে হয় যে আমরা আরো কি কি করতে পারি। এই কাজগুলো তুমি তোমার বন্ধুকে বলতেছো যে যে বন্ধু, যে আমার মনে হয় যে এখানে আসলে আরো জিনিসগুলো করা যেতে পারে, আমরা যদি আমরা নিজেরা উদ্যোগ নিতে পারি এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তো তোমার কি মনে হয়, তুমি একটা প্রশ্নও করে দিতে পারো বন্ধুকে যে এই বিষয়টা নিয়ে আমি আসলে চিন্তিত, এবং আমি চাই আমার ও লেভেল পরীক্ষার পর আমার ফ্রি এই অবসরে আমি এটা নিয়ে একটু কাজ করবো, কিংবা আমি যখন বড় হবো তখন এটা নিয়ে কাজ করবো। তো সেই ক্ষেত্রে তুমি কি মনে করো যে আসলে কিভাবে কাজ করা যেতে পারে, কিংবা তোমার কি সাজেশন এই ব্যাপারে, তুমি আমাকে লিখে জানিও। আজ আর নয়, ভালো থেকো, ইতি তোমার বন্ধু। শেষ। তো তাহলে ওই যে ওই জায়গাটাতে সেখানে গিয়ে অনাথ আশ্রমে জীবনযাপন দেখে তোমার নতুন যে অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু এই পয়েন্টে এসে পড়তেছে, যে কোন বিষয় তোমাকে চিন্তিত করেছে। কেন গিয়েছো সেটা কিন্তু এই পয়েন্টের সাথে যাচ্ছে না বেশি একটা, কেন রিজন তুমি শর্টকাটে লিখে দিলা, বাট এই প্যারাটাকে তুমি একটু এলাবোরেট করলা। আমি বারবারই বলি যে 12টা পয়েন্টের মধ্যে কোনো একটা অংশকে একটু বেশি লিখবো আর বাকি অংশগুলোকে কম লিখবো। তাহলে এখানে থার্ড পয়েন্টটা একটু এলাবোরেট করা যেতে পারতো। সেইখান থেকে তুমি ফোর্থ পয়েন্টে গিয়ে যে এই কাজগুলো আসলে করা যেতে পারে সরকারের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে, যারা ধনী আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা বিজনেস অর্গানাইজেশন আছে, তারা আসলে কিছু কিছু কাজ করতে পারে এই ক্ষেত্রে। তো এরকম বলে তুমি দেখলাম। তো এই জিনিসটা দেখতে হবে, মাথায় রাখতে হবে অনাথ আশ্রম শব্দটা যেন আমি বুঝতে পারি, এখানে বৃদ্ধাশ্রম থাকলে বৃদ্ধাশ্রম শব্দটা যেন আমি বুঝতে পারি। একটি শিক্ষণীয়
শিক্ষা ভ্রমণ, শিক্ষা মানে দর্শনীয় স্থান ভ্রমণ, তাহলে এই দর্শনীয় স্থানটা কি সেটা যেন আমি বুঝতে পারি। মানে মূল কন্টেন্টটা ধরে চিঠিটা লিখতে হবে। যদি কন্টেন্টটা আমি একদম ক্লিয়ার না থাকি, আমি লেখা শুরু করে দিই, তাহলে কিন্তু আমার নাম্বারটা অনেকটা ফল করবে, কারণ লেখার মধ্যে বোঝা যাবে যে আমি আসলে ক্লিয়ারলি জেনে লিখতেছি না, তাহলে নাম্বারটা অনেকটা ফল করে যায়। ঠিক আছে, তো এইটা গেল চিঠির অংশটা। অ্যান্ড এর এই পেপারটাতে একটা রিপোর্ট রাইটিং ছিল। আমি যতটুকু কোশ্চেন পেপার নাড়াচাড়া করলাম, আরো করতেছি কিছুদিন যাবত, তাতে আমার কাছে খুব মানে খুব মনে হচ্ছে যে এবার ডায়লগ রাইটিং আসবে, কথোপকথন বা সংলাপ যেটাকে বলি সেটা আসবে। বাট রিপোর্ট রাইটিং খুব কমন, খুব রিপিটেডলি আসে, যেমন চিঠি আসতে থাকে এরকম রিপোর্ট রিপোর্ট রাইটিংও হতে পারে। যে ধরো 22-তেও আসছে, 23-তেও আসছে, তো তাহলে 22-23 দুইবারই আসে। তাহলে এখন 25-এ কেন আসবে না, আসতেই পারে। তার মানে রিপোর্ট রাইটিং এর টেন্ডেন্সি বেশি আসার। চিঠি যেমন 100% আসবে, রিপোর্ট রাইটিং এর টেন্ডেন্সি অনেক বেশি। কিন্তু আমার মন বলতেছে যে ডায়লগ রাইটিং আসবে, ডায়লগ কথোপকথন। সেটার নিয়ম আমরা জানি অলরেডি, আমি নিয়ম আবার দেখাবো। তখন ওই নিয়মটা দেখে জাস্ট আমি যেভাবে বলি ওইভাবে লিখে দিয়ে আসলেই হবে। ওই দুই বন্ধু কথা বলতেছে, 12টা পয়েন্ট কভার হয়ে যাচ্ছে, মোটামুটি সুন্দর করে লিখে দিলেই ডায়লগ রাইটিং থেকে 24-25 তুলে ফেলা যাবে। ঠিক আছে, তো এখানে দেখো, আধুনিক শিক্ষায় এআই এর ব্যবহার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো, তোমার প্রতিবেদনের নিচের বিষয়গুলো উল্লেখ করবে। তাহলে দেখো এখানে আমি অলরেডি বলে দিছি আধুনিক শিক্ষায় এআই এর ব্যবহার শিরোনাম। এখন কেউ একজন যদি আপনি ভাবেন যে আমি শিরোনাম লিখবো, আর একটা একটা হেডলাইন নতুন করে বানাবো, নতুন করে হেডলাইন বানাতে বলে নাই তো, আমি প্রশ্নই বলে দিছি যে এই শিরোনামে একটা রিপোর্ট রাইটিং লেখো। তার মানে তোমার খাতার এই যেখানে নাম্বার 2 দিয়ে যখন তুমি এখানে লেখা শুরু করতেছো, ঠিক এই মাঝ বরাবরে তুমি এই কথাটাই লিখবা, সেম কথাটাই লিখবা, আধুনিক শিক্ষায় এআই এর ব্যবহার। তো তাহলে এটা কি হলো, আধুনিক শিক্ষায় এর ব্যাপার নিয়ে একটা রিপোর্ট রাইটিং দেওয়া হয়েছে। রিপোর্ট রাইটিং আমরা জানি এমন কোনো আলোচনার দরকার নাই যে আজকে কেমন কিংবা আজকে আমি আলোচনা করব, এরকম কোনো কথা নাই। সরাসরি একটা ফরমেটিভ এসে যেমন আমরা লিখি, একটা ইনফরমেটিভ এসে আমরা যেভাবে লিখি, ঠিক সেইভাবে আমরা রিপোর্টটা লেখা শুরু করব। আমাদের জানা আছে যে 4টা বুলেট পয়েন্ট, মানে 4টা প্যারাগ্রাফ আমরা করব, এবং ওই 120, তো মানে 150-60 শব্দের ভিতরে লিখবো, 80 শব্দের মধ্যে লিখবো, 12টা পয়েন্ট কভার করবো। তাহলে এখানে বলা আছে এআই প্রযুক্তি কি, এর দুটি ব্যবহার। তাহলে এআই জিনিসটা কি, প্রথম প্রশ্নই তো বলে দিছি এআই জিনিসটা কি। তাহলে তুমি প্রথমে শুরুতেই লিখতে পারো, কোনো ইন্ট্রোডাক্টরি কথা কিন্তু নাই, শুরু থেকে তুমি এআই প্রযুক্তিটা কি এটা নিয়ে বলবা। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটাকে বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি, আমি বলবো স্যার আমি তো জানি না কি। আচ্ছা, জানো না, যেটুকু জানো যে একটা মানে এমন একটা ওয়েবসাইট, ওয়েবসাইট তো বলা যায় না, যে কি বলা যায়, এমন একটা অ্যাপ যেটার মাধ্যমে মানুষ অনেক দ্রুত অনেক তথ্য, অনেক কাজ করতে পারে। তো এরকম একটা তথ্য আসলে অ্যাটলিস্ট লিখতে হবে, যেমন আমি বলতে পারতেছি না, কিন্তু তোমাকে লিখতে পারতে হবে যে এআই প্রযুক্তিটা কি। ছোট্ট একটা ডেফিনেশন লিখলা, এবং এটা দিয়ে আসলে কি কি কাজ করা যায়। অসংখ্য কাজ করা যায়, আমি দুইটি ব্যবহার জানতে চাইছি, দুইটা কাজের কথা বলতে চাইছি। তার মানে তুমি যে সামনে গিয়ে যে আলোচনা করবা, ঠিক সেই সেক্টরের দুইটা ব্যবহার নিয়ে লিখবা। একটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে, শিক্ষা গবেষণা ক্ষেত্রে। আরেকটা হতে পারে যে ধরো টেক এই বিনোদন, কিংবা হতে পারে যে বৈজ্ঞানিক গবেষণা, মানে শিক্ষা গবেষণা দুইটা আলাদা করে লিখতে পারো, অথবা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে লিখতে পারো। তো মোটা দাগে মানে হচ্ছে দুইটা দুইটা পার্টে তুমি দুইটা ব্যবহার বলবা, কাছাকাছি বলবা না। দুইটা ডিফারেন্ট সেক্টরে ব্যবহার নিয়ে কথা বলবা, যে আইটি সেক্টরে কিংবা রিসার্চ সেক্টরে কি হচ্ছে সেই জায়গাটা, আর হচ্ছে হলো গিয়ে তোমার হলো গিয়ে পড়ালেখার ক্ষেত্রে। আমরা পড়ালেখার ক্ষেত্রে বেশি থাকবো, কারণ এটা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখানে আমি লিখেও দিছি শিক্ষাক্ষেত্রে এআই এর 3টি উপকার, শিক্ষাক্ষেত্রে এআই এর 3টি অপকারিতা, উপকারিতা এবং অপকারিতা। সুনাইরা আছেন? জি স্যার। আপনি তো, আচ্ছা আপনি আচ্ছা, তো তাহলে শিক্ষাক্ষেত্রে এআই এর 3টি উপকারিতা, শিক্ষাক্ষেত্রে এআই কি কি উপকার করতেছে, 3টা উপকারিতা খুঁজে বের করতে হবে। এখন সাকিব আল হাসান কি জয়েন করেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ, এমন জায়গায় আসলাম যখন সাকিব জয়েন করলো। এটা কি সাকিব? কথা বলে না, সময় কম, আমি শুনতে পাই না আপনার কথা।
আচ্ছা, তো এটা সাকিবই। তো যেমন ধরো তিনটি সুবিধা আমরা বের করলাম। আমরা পড়ালেখার ক্ষেত্রে অনেক ভাবে সুবিধা পাই, কিন্তু যদি কপি পেস্ট করে দিই সবকিছু তাহলে কিন্তু এটা সুবিধা হিসেবে দেখা হবে না। মানে শিক্ষাক্ষেত্রে এআই আমাদেরকে তথ্য সংগ্রহ করার জন্য, ইনফরমেশন কিংবা কোন একটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এআই অনেক বেশি দ্রুত আমাদের সহযোগিতা করে। গুগল যেভাবে সহযোগিতা করে তার থেকে অনেক দ্রুত সহযোগিতা করতে পারে এআই। তারপরে এরকম তিনটা উপকারিতা বের করবো, আমি কিছু পয়েন্ট লিখে দিয়েছি, ওগুলো একটু দেখো। তেমনি ভাবে অপকারিতা, আমরা যদি এটার উপর নির্ভরশীল হয়ে যাই, যে কোনো প্রশ্ন যে কোনো কিছুতে যদি আমরা ধরে ফেলি যে এই কপি, সব কপি করতেছি, যা জিজ্ঞেস করলাম সেটারই কপি করা শুরু করলাম, তাইলে কিন্তু আবার এটা আমাদের জন্য অপকারিতা, আমাদের বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাতে কিন্তু অসুবিধা হবে এবং আমরা বিশ্লেষণ করতে ভুলে যাবো। একটা ম্যাথ দিলাম, ম্যাথের উত্তরও লিখে দিলাম, আমি খাতায় তুলে দিলাম, ম্যাথটা তো আমি বুঝলামই না। তো ওই জায়গা থেকে এআই আমাদের ক্ষেত্রে, এআই খুবই মানে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলতেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা বলতেছি, তার মানে একটা কৃত্রিম, একটা আর্টিফিশিয়াল বুদ্ধি দিয়ে আমি চলতেছি, তাহলে আমার বুদ্ধিটা কই? এই বুদ্ধিটা তো, ওই যন্ত্রটা তো বানিয়েছে কোনো না কোনো ব্রেন দিয়ে, কোনো না কোনো মানুষ বানিয়েছে, একজন না হয়তো অনেকজন মানুষ মিলে বানিয়েছে। সেই মানুষদের যে বুদ্ধিমত্তা তার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার বুদ্ধিমত্তা কোথায়? তো সেই জায়গা থেকে আমরা যদি এটার উপর নির্ভরশীল হয়ে যাই তাহলে এটা অপকারিতা। তো সেইভাবে তিনটা অপকারী দিক বের করতে হবে, যে পড়ালেখার ক্ষেত্রে কি কি ভাবে অসুবিধা হচ্ছে, আর এআই ব্যবহারে নতুন প্রজন্মের সতর্কতার জন্য কি কি করণীয়, মানে এটা সম্পর্কে কনসার্ন হওয়ার জন্য, এটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি কি প্রিভেনশন নিতে পারি, যে ঠিক কিভাবে আমি ব্যবহারটা করব, সেই জন্য কি কি করা যেতে পারে, আমরা আসলে কি করতে পারি, কিভাবে এটা শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্ম মানে নিউ জেনারেশনের জন্য, যেহেতু নিউ জেনারেশন এটা ব্যবহার করতেছে, তো সেই ক্ষেত্রে কি কি করা যেতে পারে, তিনটা কাজ বলতে হবে, যে এই তিনটা কাজের মাধ্যমে এটা ব্যবহার সম্পর্কে আমরা সচেতন হব। তাহলে এটা নিয়ে লিখলাম, লিখে জাস্ট এই আলোচনায় কিন্তু আছে, এরকম কোনো কথা নাই, এক্সট্রা কোনো কথা লেখা লাগতেছে না। লাস্টে গিয়ে বলবা যে এই সতর্কতা গুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা এআই ব্যবহারের মাধ্যমে উপকৃত হব, অথবা এআই আমাদের জীবনকে আরো সুন্দর করবে, আমাদের ভবিষ্যৎ আরো ভালো হবে, এরকম একটা মানে পজিটিভ এন্ডিং দিয়ে শেষ করতে হবে। এইভাবে লেখার কোনো মানে হয় না। বারবার একটু খেয়াল করে, এইটা একটা পয়েন্ট, যে তুমি বলতে পারো যদি আমরা এই ব্যবস্থাগুলো না নিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, শেষ। রিপোর্ট আমি লিখছিলাম, এই রিপোর্টটা কিন্তু নেগেটিভ রিপোর্ট হিসেবে ধরবে, এবং নেগেটিভ রিপোর্ট রিডার কখনোই পছন্দ করে না, পাঠক কখনোই নেগেটিভ এন্ডিং এর কোনো রিপোর্ট পড়তে মানে পছন্দ করবে না। যদি বলে যে ভূমিকম্প হলে ভূমিকম্প হবে এবং আমরা সব মরে যাব, শেষ। তো এইটা বললে মানুষ ওই রিপোর্টারের উপর খেপে খেপে যাবে, ঠিক আছে? বলতে হবে যে ভূমিকম্প হতে পারে, আমাদের এখন ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের ক্ষয়ক্ষতি কম হয় এবং আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি। তাও এটা একটা হোপফুল মেসেজ হিসেবে এন্ডিং হচ্ছে। তো রিপোর্ট কিংবা চিঠি যে কোনো লেখাতেই সবসময় এন্ডিংটা পজিটিভ মাইন্ডে থাকা লাগবে। কেউ কি কিছু বলবেন? মুহাস কি জয়েন করছেন? মুহাস, মাইক নষ্ট। আদিপ কি জি আছেন? জি জি, জয়েন করেছি। আচ্ছা, আদিপ কি আছেন? আদিপ, ইশরাক? জি স্যার, আছে তো। ও, মানুষ আমাকে মেসেজ দিচ্ছে, বুঝছো, তোমাদের ফ্রেন্ড, যে এখন কি ক্লাস হচ্ছে নাকি, কি বলবো বলো। আচ্ছা ঠিক আছে, এখন রচনা যাওয়ার আগে ওই পেপারটার হলো গিয়ে দুইটা অংশ আমরা দেখে আসি। পেপার মানে ওয়ানে সেট বিতে এতক্ষণ অনাথ আশ্রম ছিল, আর হচ্ছে এআই এর ব্যবহার ছিল। কোনটা লিখছেন দেখবেন, এবং আমি দুইটা মার্ক স্কিম একসাথে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর এখানে চিঠিটা, এই প্রতিবেদন ছিল প্রথমে এবং পরে হচ্ছে চিঠি ছিল। তো সম্প্রতি তোমার স্কুল থেকে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে, সেই অভিযানের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন রচনা করো। তোমার প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো উল্লেখ করবে। এটা কিন্তু পাস্ট পেপার থেকে নেওয়া, পাস্ট পেপারে কোনো এরকম কোন একটা টপিক ছিল যেটা ছিল চিঠি, এখানে আমি সেটাকে রিপোর্ট বানিয়ে দিয়েছি। যে অভিযান মানে হচ্ছে একটা, মানে একটা কর্মসূচি, মানে একটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা, কি বলা যায়, তোমার কি বলো এটাকে, ভুলে গেলাম, একটা ইংলিশ শব্দ আছে, মানে একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্টে তুমি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করবা। তো সেই প্রজেক্টের উপর একটা
প্রতিবেদন লিখতে বলছে। দেখো এই প্রতিবেদনটা এআই প্রতিবেদন থেকে একটু ডিফারেন্ট। এআই এর প্রতিবেদনটা ছিল একটা টপিক বেস, টপিকটাকে প্রায়োরিটি দিয়ে লেখা। আর এখানে বলছে স্কুল থেকে একটা একটা প্রজেক্ট ছিল এলাকা পরিষ্কার করার। তো এখানে তো কিছু বর্ণনা এসে বলতেছে, তো বর্ণনা এখানে আসবে। এখানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমি বর্ণনাটা কিভাবে লিখতেছি। তো কবে কখন কোন এলাকায় অভিযানটি পরিচালিত হয়, একদম বেসিক তথ্য এটা দিয়ে শুরু হবে। যে সম্প্রতি স্কলাস্টিকা মিরপুর শাখা থেকে এই এত তারিখে এই সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, নর্মালি এটা একদিনেই হয় অথবা 2 দিনও হতে পারে। তা 8টা থেকে 2টা পর্যন্ত মিরপুর 10 কিংবা ধরো মিরপুর 13 কিংবা কচুক্ষেত, যে তোমাদের স্কুলের আশেপাশে কোনো একটা জায়গা, ওই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এভাবে করেই কিন্তু তুমি প্রথম ব্যাপারটা লিখবা। এলাকায় কোন কোন ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়েছিল, মানে এলাকার কি কোন কোন জায়গা, মানে কি ধরনের পরিষ্কার করা হয়েছিল। এলাকা তো বিভিন্ন ভাবে পরিষ্কার করা যেতে পারে, হতে পারে এলাকার রাস্তাঘাটের যে ময়লাগুলো, এটা তো অবশ্যই লাগবে, রাস্তাঘাটের ময়লা। হতে পারে যে ওখানে কোনো খাল কিংবা পুকুর আছে, সেই পুকুরটা পরিষ্কার করা। হতে পারে যে তারা হতে পারে যে বাসা বাড়ি কিংবা বাসা বাড়ির পাশগুলো কিংবা দোকান পাটগুলো এলোমেলো ভাবে আছে, কিংবা ফুটপাতটা দখলে আছে, ময়লার মধ্যে আছে। এরকম একটা স্পেসিফিক 3টা ক্ষেত্র বলে লিখলা। এতে শিক্ষার্থীরা কি কি বিষয় শিখতে পেরেছে, এই কাজটা করতে গিয়ে শিক্ষার্থীরা কি কি বিষয় শিখতে পেরেছে, মানে একটা ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা করার ক্ষেত্রে কি কি অসুবিধা আছে কিংবা কি ধরনের ময়লা ওখানে থাকে, এই কাজটা করাটা কিভাবে কঠিন, এবং কিংবা এটা কিভাবে করলেই সহজে করা যায়। আবার গ্রুপ ওয়ার্কটা কিভাবে করতে হয় সবসময় মনে রাখবা, যে কোনো ট্রিপে গেছো কিংবা কোনো গ্রুপ ওয়ার্ক করতেছো, উত্তরে লিখবা যে গ্রুপ এর মানে দলগত কাজ, যেটাকে বলে গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। দলগত কাজটা শেখা যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা একটা পয়েন্ট সবসময় থাকতে পারে। অ্যান্ড এই ধরনের অভিযান কিভাবে সমাজের জন্য উপকারী হতে পারে, আছে একটু ভুল আছে, উপকারী হতে পারে কি ধরনের, এটা কিভাবে উপকারী হতে পারে। অবশ্যই এটা সমাজের জন্য উপকারী, কারণ সমাজের মানুষজন এটা দেখে এলাকা পরিষ্কার করতে শিখবে। এবং একটা এলাকা কিছু সময়ের জন্য অন্তত পরিষ্কার হলো, এরকম আয়োজন যদি অন্যান্য স্কুলগুলো করে, তাহলে পুরো স্কুলের আশেপাশে পুরো এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হতে পারে। তো এইভাবে করে লিখলাম। এখানে বর্ণনাটার ক্ষেত্রে মনে রাখতে হবে আমি গেলাম, আমি করলাম, এরকম কোনো কথা থাকবে না। বর্ণনাটা হবে যে শিক্ষার্থীরা এভাবে গিয়েছিল, এইভাবে তারা কাজ করেছিল, এইভাবে করে লিখতে হবে। এন্ড দা লাস্ট ওয়ান চিঠিটা ছিল, মনে করো সম্প্রতি তুমি বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলে, খুবই সহজ টপিক। সিনেমা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার আরেক বন্ধুকে একটি চিঠি লেখো। তোমার চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। কবে, কোন সিনেমা হলে, কাদের সঙ্গে গিয়েছিলে, কোন সিনেমা দেখলে এবং তার সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে কোন সিনেমা দেখলে একটা সিনেমার নাম দিতে হবে, তার সংক্ষিপ্ত বর্ণনা দিবা। সংক্ষিপ্ত বর্ণনাটা হবে 2টা পয়েন্টের মতো, মানে 2টা পয়েন্টের জায়গা থেকে বর্ণনাটা আসবে। এই সিনেমা দেখার সময় তোমার বন্ধুকে মনে পড়া 3টি কারণ, কেন তোমার বন্ধুকে মনে পড়তেছিল যে মুভিটা দেখতেছো। অনেক সময় হয় যে একটা জিনিস দেখলে একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে, হতে পারে যে কোনো একটা ফ্রেন্ড খুব ভালো মিউজিক বুঝে, তুমি কোনো মিউজিক শুনলা কিংবা কোনো মিউজিকের দোকানে গেলা, ওর কথা তোমার মনে পড়লো, কারণ ওইটার সাথে ওর লিঙ্ক। এরকম সিনেমার টপিক কিংবা সিনেমা হল, সিনেমার যে কারিগরি দিক, মানে সিনেমাটা কিভাবে বানানো হয়েছে কিংবা কাহিনী, অথবা নায়ক নায়িকার অভিনয়, কোনো না কোনো ক্ষেত্রে বন্ধুর সাথে কোনো একটা মিল আছে, বন্ধুর ভালো লাগার জায়গা কিংবা বন্ধুর সাথে কোনো না কোনো লিঙ্ক আপ আছে। তো সেই কথা, সেরকম 3টা পয়েন্ট তুমি বললা যে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমার তোমার কথা বারবার মনে পড়ছে, বুঝলো। সিনেমা হলে সিনেমা দেখার 3টি ভালো দিক, একদম সেপারেট একটা পয়েন্ট, যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা আসলে ভালো দিক কি আছে, আমি খারাপ দিক জানতে চাইনি, ভালো দিক জানতে চাইছি। তো তুমি বলবা যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মধ্যে ভালো লাগে যারা মুভি ক্রিয়েট করে, সিনেমা তৈরি করে, তাদের জন্য এটা একটা ইনকাম। কারণ আমি যদি বাসায় বসে দেখি, তাহলে সিনেমা যারা বানাচ্ছে তাদের ইনকাম তেমন হচ্ছে না। তো এরকম 3টা ভালো দিক বলে তুমি এটা শেষ করলাম। তো এখানেও পয়েন্ট গুলো সিকোয়েন্স, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই 2টা প্রতিবেদন এবং হলো গিয়ে চিঠি দিলাম, সংলাপ দিই নাই। কিন্তু এই প্রতিবেদন চিঠির ক্ষেত্রে 12টা পয়েন্ট ফোকাস রাখো, বারবার বলতেছি। লেখার ক্ষেত্রে অনেক সময় তোমরা এটা ব্রেক করে ফেলো মানে হচ্ছে তুমি লিখতেছো তোমার মতো, তুমি লিখে যাচ্ছ। তুমি জানো যে সিনেমা দেখতে গেছো,
সিনেমা নিয়ে কি লিখবা, এটা তো ইজি টপিক, আমি লিখতে পারবো, আমি 2 পাতা 3 পাতা লিখে দিব, লিখতে পারবা তুমি 3 পাতা। কিন্তু তোমার লেখা যতই সুন্দর হোক, আমাদের টার্গেটটা থাকবে, যিনি কপিটা দেখবেন তিনি টার্গেট থাকবে যে এই সব পয়েন্টগুলো কি তিনি পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো, ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা। ওনার টার্গেট কিন্তু ঠিকঠাক মতো পাওয়া। তো ঠিকঠাক মতো পাওয়ার ক্ষেত্রে এই ঠিকঠাক মতো সিকোয়েন্সটা মেনটেন করাটা অনেক জরুরি। তুমি যতটা সুন্দরভাবে গুছিয়ে 12টা পয়েন্টের দিকে যেতে পারবা, তত তোমার লেখাটা সুন্দর হবে। এখন আমার এই কথা আমি অনেক দিন ধরে বলতেছি, আমার অনেক শিক্ষার্থীরা অনেক দিন ধরে আমার কাছে পড়ে, তারা যেটা করে শিখে ফেলছে যে হ্যাঁ স্যার আপনি বলছেন এইভাবে, আমি কিছু লিখে ফেলবো। সে কি করে, জাস্ট এগুলো লিখে লিখে ফেলে, এই পয়েন্টগুলো লিখে লিখে আমাকে সাবমিট করে দিচ্ছে 120 শব্দ 30 শব্দ 40 শব্দের মধ্যে। কিন্তু আমি নাম্বার দিচ্ছি না। কেন নাম্বার দিচ্ছি না? কারণ হচ্ছে হলো গিয়ে শুধুমাত্র এই পয়েন্টগুলো দিতে হবে তা না, একটু বর্ণনাও করতে হবে। আমি যে বলছি যে একটা বর্ণনার জায়গা থাকবে। আগের প্রশ্নে যেমন বললাম সিনেমা দেখার অভিজ্ঞতার কথা, তাইলে হতে পারে যে এই সিনেমা, এই যে সেকেন্ড এন্ড থার্ড পয়েন্ট, এই 2টা পয়েন্ট মিলে তোমাকে একটু এলাবোরেট করতে হবে, একটু বড় করে লিখতে হবে। সিনেমার বর্ণনাটা একটু বড় দিলা, অথবা বন্ধুকে মনে করার জায়গাতে একটু বড় দিলা, কোনো একটা জায়গাতে, চিঠির মিডল অফ দা লেটার, ওইখানে একটু এলাবোরেট করো। ওই জায়গাটুকু, সব জায়গা না, শুধু ওই জায়গাটুকু একটু 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 টেনে লেখো, একটু বাড়ায় বর্ণনা দাও, কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করো। তাইলে তোমার লেখাটা পড়তে ভালো লাগবে এবং চিঠির একটা ফিল আসবে। চিঠির ফিলটা আনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু 12টা পয়েন্টকে বেশি গুরুত্ব দিতে হবে। অ্যান্ড রিপোর্টের ক্ষেত্রে সেটাই বললাম যে রিপোর্টের জায়গাতে তোমাকে রিপোর্টের পয়েন্টগুলো দেখতে, এই ফর্মাল ল্যাঙ্গুয়েজটা দেখতে হবে, পয়েন্টগুলোকে প্রায়োরিটি দিতে হবে। এক্সট্রা কোনো কথা নাই, উপরে এবং নিচে ইন্ট্রোডাকশন কিংবা কনক্লুশন কোনো জায়গাতে কোনো এক্সট্রা কথা নাই। লেখার টোনটাই ওভাবে হবে, কবে কখন কোথায় এখান দিয়ে শুরু করলাম, এবং এটা দিয়ে কি কি উপকার হতে পারে, সমাজ বিভিন্নভাবে মানুষ সচেতন হবে এবং পরবর্তীতে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর গড়ে তুলতে পারবো। শেষ। কারণ ওই কথা দিয়ে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা করলেই আসলে সুন্দর সহজ গড়ে তোলা সম্ভব। ওইভাবে করে শেষ করে দিলাম। তো এই 2টা জিনিস একটু দেখবা। দেখো রচনায় যেতে পারি নাই এখনো, কিন্তু আমাদের সময় খুবই কম আছে এবং কয়েকজন মাত্র জয়েন করলো। আচ্ছা, আমরা রচনা কয়টা নিয়ে একটু কথা বলবো, খুব বেশিক্ষণ কথা বলবো না, তারপর হচ্ছে পেপার 2-তে চলে যাব। তো রচনার ক্ষেত্রে হচ্ছে আমি রচনা 6টা রচনা 2টা সেটে, এখানে কিন্তু অনেক। আপনাকে বলছিলাম রচনার কয়েকটা টপিক মানে বলতে, যাতে আমি রিসার্চ করে কিছু পয়েন্ট মাথায় ও রাখতে পারি। সরি, আমি ভুলে গেছিলাম। এম, আচ্ছা আচ্ছা, সরি ভুলে গেছিলাম। হ্যাঁ আমি ওটা দিয়ে দিব, আমি দিব। কিন্তু ঘটনা হচ্ছে হলো গিয়ে কি অলরেডি করেছিলেন? একটা। হ্যাঁ তৌসিফ বলো। তা তখন কি করেছিলেন? তখন কি করেছি, এতক্ষণ আমরা গল্প করেছি, আপনি আসেন নাই যে এই জন্য। তাই ভুলে গেছিলাম। আচ্ছা, শোনো, আমাদের 3 মিনিটের মতো আছে আর এই ক্লাসে, আমরা 10 মিনিট পর আবার জয়েন করব। তো এখন এর পরের অংশ আমরা চিঠি এবং প্রতিবেদন নিয়ে আলোচনা করছিলাম, এখন হচ্ছে রচনা 2টা নিয়ে খুবই কম সময় আলোচনা করব, কারণ পেপার 2-তে যেতেই হবে। আপাতত যাচ্ছি, এবং খাতাটা দিলে তখন তো দেখতে পারবা, কিন্তু একটু সমস্যা হয়ে গেল যে খাতাটা দিব আর তখনই মকটা আসবে। তো মানে ওইটা দেখে যে একটু প্রিপারেশন নিবে সেই সময়টা হলো না। কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আমি আগেই বলছি যে তোমাদের প্রিপারেশন যতটুকু আছে নট ব্যাড, খারাপ বলা যাচ্ছে না, ভালো পজিশনে আছে। জাস্ট পরীক্ষাটা একটু ভালো করে দিতে হবে, আর এই কয়টা দিন প্র্যাকটিসের ভিতর থাকা লাগবে। তো আমি পরের ইসেই এটা শুরু করব, একটু দেখে রাখো জাস্ট রচনাগুলোর নাম কি কি ছিল। তোমার দেশের একটি দর্শনীয় স্থান, মানে ভিজিট করার মতো একটা জায়গা, তোমার প্রিয় ঋতু, তোমার পছন্দের একটা সিজন, ধন সম্পদ সামাজিক ক্ষমতা আনলেও সামাজিক মর্যাদা পেতে হলে ভালো মনের মানুষ হতে হয়, তোমার মতামত দাও। টাকা পয়সা থাকলে, অনেক প্রপার্টিস থাকলে সমাজে একটা পাওয়ার আসে, অবশ্যই, কিন্তু সেই পাওয়ারটা দিয়ে রেসপেক্ট পাওয়া যায় না, এটা হচ্ছে টপিক। যে ওই যে রেসপেক্টটা, সোসাইটিতে যে রেসপেক্ট, সেই রেসপেক্টটা পাওয়ার জন্য আসলে মনটা ভালো হতে হয়, মেন্টালি ভালো মানুষ হতে হয়। তো এটা নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে, কোন রকম আর্গুমেন্টের যেটা বলা হয় না, জাস্ট মতামত জানতে চাওয়া হয়েছে। আর ওই রচনাটাই ছিল প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ মানুষ। এখানে একটু চিন্তা করতে হবে কোনটাকে আমরা কিভাবে দেখবো। প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ মানুষ, বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা,
আধুনিক জীবনে ইন্টারনেটের ব্যবহার। তাহলে অবভিয়াসলি বলো তো কোনটা এই মতামত রচনা? থ্রি। হ্যাঁ, 3 নাম্বারটা, এই যে আহনাফ লাবিব গান কেন আসে, এটা সাকিব করে এই কাজটা সবসময়। তো প্রাকৃতিক দুর্যোগের কারণ আর কেউ জানে না যে ক্লাস হচ্ছে, লাবিবকে জানানোর মানুষ একজনই, সেটা হচ্ছে সাকিব। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ হচ্ছে মানুষ, এটা একটা মতামত রচনা। তাইলে এটাকে মতামত ধরা হচ্ছে আধুনিক জীবনে ইন্টারনেটের ব্যবহার, এটা একদম সরাসরি টপিক বেস, আমরা ইন্টারনেট দিয়ে কি কি করতে পারি। আর 4 নাম্বারটা বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, এটা একটা ব্যক্তিগত রচনা। এই 6টা রচনা নিয়ে একটু খুব শর্টকাটে আমি কিছু কথা বলবো, কোথায় আমরা ভুল করি সেই জায়গাগুলো নিয়ে একটু বলবো, সব রচনা নিয়ে বলবো না। এবং তারপর আমরা পেপার 2-তে যাব।